স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ভোটের আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখার চিন্তা করছে নির্বাচন কমিশন। গাজায় বোমা বর্ষণে ৪৪ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা ইসরায়েলের। এবারে বিস্তারিত। ভোটের আগেও পরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার চিন্তা করছে ইসি। সোমবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠকে এমন প্রস্তাব আসার পর তা বিবেচনা করছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, এআই এর অপব্যবহার রোধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করার লক্ষ্যে সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে সংলাপ করে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব, ৩ বাহিনীর প্রধানের প্রতিনিধি, আইজিপি, বিজিবির ডিজি, আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসির ডিজি, এনএসআই ও ডিজিএফআই এর ডিজি সহ আইনশৃঙ্খলা বাহিনীর 18 জন সদস্য বৈঠকে অংশ নেন। পরে ইসি সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে ভোটের আগে ও পরে অন্তত ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাখার প্রস্তাব এসেছে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। আনসার ভিডিপির সংখ্যাটা আর একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। তিনি জানান, নির্বাচনে সেনাবাহিনী বর্তমানে যেভাবে মোতায়েন রয়েছে সেভাবেই, অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। তবে নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছুই বাজেটের উপর নির্ভর করবে। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন এইড টু সিভিল পাওয়ার। তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে। আরপিওর সাথে সাংঘর্ষিক যেন না হয় সেই জিনিসটা আমরা লক্ষ্য করব। কেউ এখনও পর্যন্ত বাজেটের কথা বলেননি কত টাকা, কিন্তু সবাই বলেছেন বাজেট একটা ফ্যাক্টর। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। ইসি সচিব জানান, নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করবে। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালের আইনে অনেক সীমাবদ্ধতা থাকায় আসামিদের বিচার প্রশ্নবিদ্ধ হবে দাবি করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশনের যুক্তি খণ্ডনকালে কথা বলেন তিনি। শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে তার খালাস চান এই আইনজীবী। পুলিশের গুলি পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে যায়। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রসিকিউশনের টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত বৃহস্পতিবার। অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন তারা। রাষ্ট্রপক্ষের টানা 5 দিনের যুক্তিতর্ক শেষে সোমবার যুক্তি খণ্ডন করেন আসামি পক্ষের আইনজীবী স্টেট ডিফেন্স আমির হোসেন। ট্রাইব্যুনালের আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, এই আইনে আসামিদের বিচার প্রশ্নবিদ্ধ হবে। এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয়, সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তার খালাস চান তিনি। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। প্রসিকিউশন জানায়, সংবিধান সংশোধন করে এই আইন তৈরি করা হয়েছে, সেজন্য এই আইনকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এই সংবিধানের অধীনে আইনটা তৈরি করা হয়েছে এবং এই আইনে গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়েছে সংবিধানে,
যে আইনকে চ্যালেঞ্জ করা যাবে না এবং এই আইনের অধীনে যারা অভিযুক্ত তারা উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের রিট পিটিশন দায়েরের ক্ষমতা রাখবে না। এদিন জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় 12তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যাসহ গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ কমিটি। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট 837টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে 45টি মামলার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ এরই মধ্যে 19টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে। এসব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2000-এর 10 ধারার বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা থাকলেও অনৈক্যের সুর লক্ষ্য করা যাচ্ছে। ফলে দেশ গড়ার বড় সুযোগ নষ্ট হচ্ছে। সোমবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর জন্য দায়ী আমরাই, যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন। চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। বগুড়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সভা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আলতাফুন্নেসা মাঠে সংবাদ সম্মেলন শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় অংশ নেন তিনি। এ সময় মিলনায়তনের বাইরে 2টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। 2টি ককটেলের মধ্যে একটি বিস্ফোরণ হলেও অন্যটি অক্ষত থাকে। সার্জিস আলম গণমাধ্যমকে জানান, একটি মহল নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এরই মধ্যে তাদের দাবির সঙ্গে নীতিগতভাবে সহমত পোষণ করেছে বিএনপি। চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ও 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে আদর্শ শিক্ষক ফেডারেশন। বরগুনা জেলার 313টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করেছে শিক্ষকরা। সকাল 11টায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বরগুনা শহর প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এক প্রতিবাদী সমাবেশ করেন তারা। ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের দাবির সমর্থনে কুড়িগ্রামে 7 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। স্বাধীনতার 54 বছরেও শিক্ষার মান উন্নয়নে তেমন কিছু করা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ। সোমবার ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় তিনি মন্তব্য করেন। প্রফেসর আমানুল্লাহ বলেন, স্বাধীনতার এত বছর পরেও শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়ানোর জন্য আন্দোলন করেন। রাষ্ট্রের সব কিছু করার টাকা থাকলেও শিক্ষায় ব্যয় করার টাকা থাকে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নুরুল ইসলাম ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সভায় ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ অংশ নেন। রাজধানী সহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস। এবারের প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান। দিবসটি উপলক্ষে সকালে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সভায় বক্তারা জানান, একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত অগ্রগতি বুঝতে ও পরিমাপ করতে নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশের সকল খাতে পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধিতে সবাইকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজবাড়ীতে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
আন্তর্জাতিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে হামাসের হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দক্ষিণ গাজা সহ অঞ্চলটির বেশ কয়েকটি এলাকায় এই বিমান হামলা চলে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজার আল জাওয়াইদা শহরে হামাসের আল কাশেম ব্রিগেডের অন্তত 6 সদস্য নিহত হন। তাদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাবহু রয়েছেন। উপত্যকাটির মিডিয়া অফিস জানিয়েছে এই ধাপে যুদ্ধবিরতি শুরুর পর তা লঙ্ঘন করে ইসরায়েল হামলায় কমপক্ষে 97 জন ফিলিস্তিনি নিহত এবং 230 জন আহত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের চাপের পর সোমবার থেকে গাজায় মানবিক সহায়তা পুনরায় পাঠানো শুরু হয়। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়। কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদক নেতা হিসেবে আখ্যা দিয়ে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এ কথা জানান তিনি। পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করে দক্ষিণ আমেরিকার দেশটিকে দেওয়া বড় অঙ্কের অনুদান ও ভর্তুকি যুক্তরাষ্ট্র বন্ধ করবে বলেও জানান ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের বিষয়ে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত কলম্বিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে কলম্বিয়ার জলসীমায় একটি নৌকায় চালানো মার্কিন হামলার ঘটনায় ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা দাবি করেন পেত্রো। বলেন সেপ্টেম্বরে ওই হামলায় নিহত জেলের কোনো মাদক পাচারের সংশ্লিষ্টতা ছিল না। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কলম্বিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনেন পেত্রো। 7 মিনিটেরও কম সময়ে ফ্রান্সের লুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 9টি অমূল্য অলংকার। আর এ কাজটি করেছে মাত্র 3 জন ব্যক্তি। অবশ্য 2টি অলংকার তারা জাদুঘরের বাইরে ফেলে গেছে। এই চুরির ঘটনায় ফ্রান্সের বাইরেও ব্যাপক তোলপাড় চলছে। লিওনার্দো দা ভিঞ্চির জগৎবিখ্যাত চিত্রকর্ম মোনালিসার কথা উঠলে প্রথমেই মাথায় আসে লুভর মিউজিয়ামের কথা। ফ্রান্সের রাজধানী প্যারিসের সিন নদীর তীর ঘেঁষে জাদুময় লুভরের অবস্থান। এটি একসময় ফ্রান্সের রাজাদের দুর্গ ও পরবর্তীতে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে তা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জাদুঘর। 1993 সালে 10 আগস্ট রাজা ষোড়শ লুই 537টি শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে লুভর জাদুঘরের কার্যক্রম উদ্বোধন করেন। রাজা অষ্টাদশ লুই ও রাজা দশম চার্লসের শাসনকালে জাদুঘরটির সংগ্রহ আরও বাড়ে। বিশ্বের সবচেয়ে বড় এই মিউজিয়াম প্রতিদিন দেখতে জড়ো হয় 30,000-এর মতো মানুষ। এবার বিখ্যাত এই জাদুঘরে দিন দুপুরে চুরির ঘটনা ঘটল। স্থানীয় সময় রোববার সকালে মাত্র 7 মিনিটেরও কম সময়ে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার স্ত্রীর বেশ কিছু অমূল্য গহনা চুরি করে পালিয়ে যায় মুখোশধারীরা। ফরাসি গণমাধ্যমের তথ্য মতে গাড়ির ওপর স্থাপিত মই বেয়ে দোতলায় উঠে ব্যাটারি চালিত ডিস্ক কাটার দিয়ে জাদুঘরের জানালার কাচ কেটে অ্যাপোলো রুমে ঢুকে পড়ে চোরচক্র। ওই কক্ষে ফ্রান্সের রাজপরিবার সহ প্রাচীন রাজারানীদের অলংকারের সংগ্রহ রয়েছে। চুরি শেষে মোটর সাইকেলে করে তারা পালিয়ে যায়। কর্তৃপক্ষ বলছে ঘটনাটি ছিল নিখুঁত পরিকল্পিত। সম্ভবত চোরেরা আগেই জায়গাটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছিল। চুরি হওয়া 9টি অলংকারের মধ্যে প্রাচীন সম্রাট ও সম্রাজ্ঞীদের হীরা পান্নাখচিত মুকুট, কানের দুল, ব্রোচ সহ অমূল্য সব অলংকার রয়েছে। একটি মুকুট সহ 2টি অলংকার জাদুঘরের বাইরে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। চুরির পর একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় মিউজিয়ামটি। 100 বছরের বেশি সময় আগে লুভরে সারা জাগানো আরও এক চুরির ঘটনা ঘটেছিল। 1911 সালে মোনালিসা চিত্রকর্মটি গায়েব করা হয়। 2 বছর পর 1913 সালে ইতালির একটি হোটেল থেকে সেটি উদ্ধারের পর আবার লুভরে ফিরিয়ে আনা হয়। 72,735 বর্গমিটার আয়তনের লুভর মিউজিয়ামে 38,000-এর বেশি প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক শিল্পকর্ম রয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে অ্যাম্পিউটি ফুটবল কার্নিভাল 2025। শহীদ ফারহান ফাইয়াজ স্টেডিয়ামে দেশের প্রতিবন্ধী ফুটবলারদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ ও মামুনুল ইসলাম উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতায়। এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধী তরুণ
তরুণ অ্যাম্পিউটি ফুটবলারদের মধ্য থেকে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভোটের আগে পরে 8 দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখার চিন্তা করছে নির্বাচন কমিশন। গাজায় বোমাবর্ষণে 44 জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা ইসরায়েলের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।